নমস্কার, আমি রন আর তোমরা দেখছো ড্রিম টু লিভ। চলে এসেছি আমি আবার সেকেন্ড এপিসোড নিয়ে কলকাতা টু রাঁচি সিরিজের। যদি তোমরা ফার্স্ট এপিসোডটা না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার চেক করে নিও, কারণ না হলে যে গল্পটা বলবো সেই গল্পটার সাথে পুরোপুরি রিলেট করতে পারবে না। তো আজকে হলো 31শে ডিসেম্বর 2022 আর আজকেই কিন্তু সেই ভয়ঙ্কর দিন, যেই ভয়ঙ্কর দিন আমি চাই না মানে আমার জীবন কেন কারোর জীবনে কোনোদিনও আসুক। যেই সিচুয়েশান থেকে আমরা বেরিয়ে এসেছি বা কী কী ঘটেছিল সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে সম্পূর্ণ ঘটনাটা কি ঘটেছিল। তো দিনটা শুরু হয়েছিল খুবই নর্মালভাবেই, যেমনভাবে একটা দিন শুরু হয় কোনো একটা ট্রিপের। তো আমাদের সেকেন্ড ডেটাও ঠিক সেরকমভাবেই শুরু হয়েছিল। খুব খুশি আর খুব আনন্দ সহকারেই আমরা বেরিয়েছিলাম রাঁচির সাইড ট্যুর করার জন্য। সেদিনকে আমাদের প্রথমেই ডেস্টিনেশন যেটা ছিল সেটা হলো আমাদের প্রিয় মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউস দেখা। এটা হলো ধোনির ফার্ম হাউস, এখানে লেখা আছে ভারা সিমালিয়া। কিছুই তো দেখা যাচ্ছে না, ভারা সিমালিয়া নামতে পারবো না এইভাবে। একটু উকি দেব। এখানে বিশাল গেট, আর এখানে দেখো এখানে পুরো গাছ আছে, ওদিকেও গাছ আছে, পুরো বগনভেলিয়া কিন্তু ভরা। চলে এসেছি এখন মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে। এখন আছি আমরা রাঁচিতে। এই হলো আমার বিস্ট, আর এই পেছনেই দেখা যাচ্ছে ধোনির বাড়ি, ধোনির ফার্ম হাউস। এই ধোনির ফার্ম হাউসের নাম হলো ভারা সিমালিয়া। দেখো একবার শুধু, অসাধারণ অসাধারণ। বিশাল গেট, এখানে প্রথমটা বিশাল গেট, ভেতরে একদম পুরো টাইট সিকিউরিটি, আর এখানে পুরো একদম গাছগাছরা দিয়ে ভরা। এখানে পুরো একদম বগনভেলিয়া, আর ওই যে নাম ভারা সিমালিয়া। সেখান থেকে আমাদের সেই দিনের ইটানারি হিসাবে দুটো প্লেস ছিল, একটা ছিল পাত্রাতু ভ্যালি আর আরেকটা ছিল হুদ্রু ফলস। মেনলি সবাই প্রথমে হুদ্রু ফলস যায়, তারপর পাত্রাতু ভ্যালি ভিজিট করে, কিন্তু আমরা করেছিলাম উল্টো। আমরা প্রথমে গেছিলাম পাত্রাতু ভ্যালিতে। পাত্রাতু ভ্যালি যাওয়ার জন্য যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা অতীব সুন্দর, মানে একটা বাইক লাভার বা একটা কার লাভারের জন্য সেই রাস্তাটা একদম আদর্শ। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে রাস্তা এত সুন্দর আর চারিদিকে দেখো এত গাছপালা, আর তার মধ্যে এরকম রাস্তা একে বেঁকে গেছে, মানে কর্নারিং করার জন্য জাস্ট আদর্শ, জাস্ট আদর্শ। পেছন থেকে পূজা বলছে আলাদাই। কর্নারিং করে যা মজা হচ্ছে। অসাধারণ। আমি যে কতবার যে অসাধারণ বললাম, মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ লাগছে। তার মধ্যে রাস্তা তো জাস্ট চুমু, চারিদিকে পুরো ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা। উফ, শুধু একবার দেখো যে পাত্রাতু ভ্যালির রাস্তাটা কেমন, পুরো একদম জিগ জ্যাগ। অসাধারণ। যদিও পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট আসার পরে সেই জায়গাটা আমাদের খুব বেশি মন কাড়েনি। বেসিক্যালি এখানে এটাই ছিল, উপর থেকে রোড, এই জিগজ্যাগ রোডগুলো এখান থেকে দেখা যায়। পাত্রাতু ভ্যালি থেকে তারপরে আমরা পাত্রাতু লেক ভিজিট করি, কিন্তু সেই জায়গাটা কিন্তু জাস্ট মন কেড়ে নিয়েছিল। সেখানে তোমরা শিকারা রাইড পেয়ে যাবে, সেখানে তোমরা স্পিড বোট রাইড পেয়ে যাবে, সব মিলিয়ে জায়গাটা কিন্তু ছিল অসাধারণ। শুধু দেখো যে জলের নিচটা কি সুন্দর লাগছে, অসাধারণ। আর এরকম সামনের ভিউ, শিকারা দাঁড়িয়ে আছে, এত রং বেরঙের শিকারা। আর আমরা কিন্তু এখন চলে এসেছি এই জেটিতে, আমাদের আসবে স্পিড বোট। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
তারপর পাত্রাতু লেক ভিজিট করে আমরা রওনা দিই হুদ্রু ফলসের জন্য। হয়তো সেখানে যাওয়া উচিত ছিল না, কারণ আমরা যখন হুদ্রু ফলসে পৌঁছেছিলাম তখন তার গেট অলরেডি বন্ধ হয়ে গেছে। একটা সমস্যা হয়ে গেছে যে হুদ্রু ফল অ্যাকচুয়ালি 4টে অবধি খোলা থাকে, এখন এখানে অলরেডি নো এন্ট্রির বোর্ড রেখে দিয়েছে, আর এর থেকে ভেতরে যাওয়া যাবে না। ব্যাড লাক, ব্যাড লাক। এ বাবা ভাই, আগে এলে হতো রে, আগে এলে হয়ে যেত, পাতা তো পরেও দেখা যেত। আমরা প্রায় 80-85 কিলোমিটার রাইড করে হুদ্রু ফলসে পৌঁছেছিলাম, কিন্তু আমরা হুদ্রু ফলস ভিজিট করতে পারিনি। তো দিনটা এইভাবেই শেষ হয়ে যায়, আর হুদ্রু ফলসেই দাঁড়িয়ে আমি আমার এই দিনকার ভিডিওটাও শেষ করে দিই। আমরা ঢুকতে তো পেলাম না, তো তোমাদের এখান থেকে দেখাবো। ওইখানে কিন্তু জিপ লাইনিং হচ্ছে, আর বিশেষ কিছু নেই। এখন আবার সেম রাস্তায় আমরা এখন হোটেল ব্যাক করছি। এখানে আমরা মোটামুটি রেডি, ওদিকে ঈশ্বর আর পিয়াদিও রেডি হয়ে গেছে। কিন্তু তখনও ভাবতে পারিনি যে ওটা ছিল জাস্ট একটা ইন্টারভেল। ওই হুদ্রু ফলস থেকে বেরিয়ে আমরা 6টা 6:30 নাগাদ একটা রেস্টুরেন্টের সামনে আসি। রেস্টুরেন্টটার নাম ছিল নিউ স্বর্ণরেখা। যদি তোমরা হুদ্রু ফলস থেকে রাঁচির দিকে যাও তাহলে এই নিউ স্বর্ণরেখা রেস্টুরেন্টটা পড়ে রাস্তার ডান দিকে। আমরা ওখানেই দাঁড়াই চা খাবো বলে। তোমরা যদি ম্যাপেও দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে এই একটাই রাস্তা যেখান দিয়ে দুদিক থেকে গাড়ি চলে, আর তার ডান দিকে বেশ খানিকটা জায়গা, আর তারপরে নিউ স্বর্ণরেখা রেস্টুরেন্টের গেট। সেই গেটে যে গেটম্যান ছিলেন তিনি আমাদেরকে বলেন বাইক বাইরে রেখেই আমাদেরকে ভেতরে গিয়ে চা খেতে হবে, কিন্তু সেটা আমাদের জন্য পসিবল ছিল না, কারণ বাইকের মধ্যে আমাদের ব্যাগ লাগানো ছিল, আর সেখানে কিন্তু ছিল আমাদের সমস্ত যাবতীয় ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। সেগুলোকে ছেড়ে যেতেও মন করেনি, আবার ব্যাগটাকে খুলে নিয়ে পিঠে নিয়ে যেতেও মন করেনি। তাই জন্য সেখান থেকে আমরা ভাবি বেরিয়ে যাব, আর বাইকটা আমি ঘুরিয়ে রাস্তার ঠিক ডান দিকের একটু পাশে এসে দাঁড়াই। আমার বাইকটা ঠিক সোজাসুজি দাঁড়িয়ে আছে রাস্তার সম্মুখে, আর ঠিক পেছনেই আছে ঈশ্বর আর পিয়ালি, আর আমার পেছনে বসে আছে পূজা। সে সময় আমি জাস্ট ওয়েট করছিলাম যে পূজা হেলমেটটা পরবে, তারপরে বেরিয়ে যাব। আমার গাড়ির কিন্তু ইগনিশনও অন ছিল না, আমরা শুধুমাত্র দাঁড়িয়েছিলাম, আর এই দাঁড়ানোটাই হয়ে যায় আমাদের কাল। তোমরা যদি ম্যাপেও দেখে থাকো, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই একটা ছোট্ট একটা মোড় ঘুরে যাচ্ছে, আর আগন্তুককে আমি দেখতে পাইনি, আর আগন্তুকও আমাকে দেখতে পাইনি। কিন্তু আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম না, আমি রাস্তার একটু পাশে দাঁড়িয়েছিলাম। ঠিক যখন আমরা সেখানে দাঁড়িয়েছিলাম আর পূজা পেছনে হেলমেট পরছিল, সেই সময় আমি এক মুহূর্তের জন্য ভাবিনি যে এরকম কিছু একটা হতে চলেছে যেটা আমাদের জীবনটা পুরোপুরি চেঞ্জ করে দেবে। আগন্তুক যে এসেছিল সে এতই জোরে গাড়ি চালাচ্ছিল, সে মোড়ে কন্ট্রোল না করতে পেরে সামান্য একটু রাস্তা থেকে নিচে চলে আসে। এরকম না যে সে ট্রাই করেনি, সে অনেক ট্রাই করেছে। সে অনেকটা নিচে চলে আসার পরেও সে আরো ডান দিকে কাটানোর, কিন্তু সেটা সর্বোপরি সাফল্য লাভ করেনি। তার বাদিকের সাথে আমার বাইকের বাদিকের সংঘর্ষ হয়। সেই তৎক্ষণাৎ আমরা ছিটকে গিয়ে পড়লাম নুড়ি পাথর বেছানো রাস্তায়। কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক। তারপর যখন চোখটা খুললাম, দেখলাম আমরা বাইক থেকে কিছু না হলেও 5 হাত দূরে পড়ে আছি। আমি আমার পা নিয়ে চলতে পারছি না, আর আমার ঠিক সামনে পূজা ওর বাপা ধরে তারস্বরে চিৎকার করে যাচ্ছে। আমার চোখে পড়ে পূজার সেই বাঁ চোখের নিচ দিয়ে ঝরে পড়া রক্ত, আর তারপরেই খেয়াল করি যে আমি আমার বাঁ হাত ওঠাতে পারছি না, বাঁ হাতটা ভেঙে গেছে, আর বাঁ হাঁটুতে ছিল অসম্ভব যন্ত্রণা। না পা ফেলতে পারছি, না হাত ওঠাতে পারছি, আর বাইকটা সেই নুড়ি পাথরের ওপরেই কাত হয়ে পড়ে আছে। এর মাঝখানে বলে রাখি, সে সময় আমি রাইডিং প্যান্ট পরেছিলাম, তাই জন্য সেই যাত্রায় আমার হাঁটুটা বেঁচে গেছে। আমার বাঁদিকে ক্র্যাশ গার্ড ভেঙে গেছে, আর হাঁটুতে অসম্ভব যন্ত্রণা, কিন্তু হাঁটুটা ভাঙেনি। আমি রাইডিং জ্যাকেটও পরেছিলাম, কিন্তু কেউ যদি সামনে থেকে মারে তাহলে আর রাইডিং জ্যাকেট কি করবে? রাইডিং জ্যাকেট তো তোমাকে বাঁচাবে ইন কেস অফ ফল, কিন্তু কেউ যদি সামনে থেকে মারে সেখানে রাইডিং জ্যাকেটও কিছু করতে পারবে না।
আমাদেরও ভুল ছিল, আমরা ওরকম একটা কার্ভে দাঁড়িয়েছিলাম, কিন্তু এইটা ভুল ছিল না যে আমরা রাস্তায় দাঁড়িয়ে নেই, আমরা দাঁড়িয়েছিলাম রাস্তা থেকে একটু নেমে। সেই দিনটা ছিল 31শে ডিসেম্বর 2022। মানুষজন তখন অলরেডি 2023-এর আগমনের জন্য পার্টিতে মত্ত। অনেক কিছুই হতে পারত। এরপরে আসি পরের ঘটনায়, যেখানে আমরা দুজনেই রাস্তার পাশে যন্ত্রণায় ফেটে যাচ্ছি। সেই সময় সঙ্গে ছিল, নাম তার ঈশ্বর, কিন্তু আমি তাকে বলি ঈশ্বররূপী ঈশ্বর। আজকে সে যদি না থাকতো অনেক কিছু হতে পারতো, কারণ সেই সংঘর্ষে আমার হেলমেটের মধ্যে রাখা গোপ্রোর মাউন্ট কোথায় ভেঙে পড়ে যায়। আমার বাইকের মধ্যে তখনও আমার মোবাইল ফোন আছে জিপিএস ন্যাভিগেশনের জন্য, আর আমার বাইকের পেছনের লাগেজে সব ইলেকট্রনিক্স ইকুইপমেন্টসগুলো রাখা। সে সব কিছুর দায়িত্ব নেয়। আর হয়তো জীবনে, জানি না, হয়তো জীবনে কিছু ভালো কাজ করেছিলাম, যে এরকম একজন বন্ধু পেয়েছি যে বিপদের সময় সাথে এসে দাঁড়িয়েছিল। আর কিছু মানুষ পেয়েছিলাম যারা কিভাবে আমাদের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমরা যে রেস্টুরেন্টের বাইরেই ছিলাম, সেই রেস্টুরেন্ট থেকে সব লোক চলে এসে আমাদেরকে বসায়। তারপর হঠাৎ করে জানি না কোথা থেকে এক নার্স চলে আসে। সে পূজার ড্রেসিং করতে শুরু করে, যেখান দিয়ে রক্ত পড়ছিল, এখান দিয়ে রক্ত পড়ছিল, ড্রেসিং করতে শুরু করে। তারপর হঠাৎ করে কোথা থেকে এক ডাক্তার চলে আসে, লোকাল ডাক্তার। তিনি এসে আমাকে পেন কিলারের ইঞ্জেকশন দেন। তারাই আমার জন্য অ্যাম্বুলেন্স বুক করে দেয়। আমি বললাম চলো মেডিকাতে নিয়ে চলো, সামনাসামনি মেডিকা আছে। আমি সত্যিই কৃতজ্ঞ তাদের কাছে যে এই সাহায্যগুলো আমরা পেয়েছি একদম তৎক্ষণাৎ। আমি কাউকে ওখানে দেখিনি যে ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে আপডেট দেবে বলে, কাউকে দেখিনি। সবাই তাদের যথাসাধ্য সাহায্য করে গেছে। এবার আসি অ্যাম্বুলেন্সে। সেই অ্যাম্বুলেন্স করে যখন আমরা মেডিকার দিকে রওনা দিই, আমি সেই সময়টুকু ভুলতে পারবো না, কারণ অ্যাম্বুলেন্সের প্রতিটা ঝাঁকুনিতে পূজার পা ফেটে যাচ্ছিল। আর আমার হাতে যে কি হচ্ছিল আমি একমাত্র জানি। আমার মনে হচ্ছিল যে আমার এই হাতের যে দুটো হাড় আছে না, তারা ফ্রি হয়ে গিয়ে নিজের মতো নড়ছে। সেই যন্ত্রণা ভোলার মতো নয়, আমি ভুলতে পারবো না সেই যন্ত্রণা। কিন্তু মুখে ছিল হাসি, কারণ আমাকে শক্ত থাকতে হতো। কারণ আমি যদি সেই সময় ভেঙে পড়তাম তাহলে পূজার কি হতো। তাই নিজেকে যতটা পারি শক্ত রেখে হাসি মুখে জিনিসগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমাকে তো বাড়ি পৌঁছাতে হতো। তখনই অ্যাম্বুলেন্সে যেতে যেতে আমার মনে পড়ে যে রাঁচিতে আমাদের এক আত্মীয় আছেন। এখানেই আসে এই গল্পের থার্ড ক্যারেক্টার, বাপি কাকা। আমি বাপি কাকাকেও যে কত রকম ভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। বাপি কাকা হয়তো নেবে না। বাপি কাকা হয়তো যদি এই ভিডিওটা দেখে আর এরকম ভাবে ধন্যবাদ দিচ্ছি বলে শোনে, হয়তো আমাকে অনেক কিছু বলবে। আমি তোমার সাহায্য ভুলতে পারবো না, তোমার পুরো ফ্যামিলির সাহায্য কিন্তু ভুলতে পারবো না, যেই সাহায্যটা তোমরা আমার সে সময় করেছিলে। আস্তে আস্তে গল্পে আসছি, কিন্তু তার আগে আমি এগুলো বলে নিলাম। তো সেই সময় আমি বাপি কাকাকে ফোন করি, তার আগে আমি মা বাবাকে ফোন করি, কারণ বাপি কাকার না নাম্বারটা আমার কাছে ছিল না। আর বাড়িতে তো আমি জানাতে পারছি না, কারণ তারা তো সেই 400 কিলোমিটার দূরে আছে। আমি যদি এখন জানাই যে তার ছেলের আর তার বউয়ের এরকম অবস্থা, তো তাদের মধ্যে কি চলবে সেই সময় আমি জানাতে চাইনি। তাই আমি খুব নর্মালভাবেই অ্যাম্বুলেন্সে থাকাকালীনই বাড়িতে ফোন করি, বাবার থেকে বাপি কাকার নাম্বার নিই। তারপরে বাপি কাকাকে ফোন করে বলি যে আমি এরকম মেডিকাতে যাচ্ছি, তুমি চলে এসো। আর এই মুহূর্তেই বাড়িতে কাউকে বলো না, তুমি চলে এসো। বাপি কাকা চলে এসেছিল। আমরা দুজনেই এমার্জেন্সিতে ভর্তি হই মেডিকাতে, রাঁচি মেডিকা। তারা প্রথমেই আমার এক্সরে করে। আমার দুটো হাড়, রেডিয়াস আলনা বাঁ হাতের, দুটোই মাঝখান থেকে ভেঙে গেছিল। আমাকে এমার্জেন্সিতে ভর্তি করে, আমার এক্সরে হয়, আমাকে বলে অ্যাডমিট হতে। আর তখন ওরা আমার হাতে প্লাস্টার করে দেয়। কিন্তু পূজাও যখন পড়ে গেছিল, পূজা যেহেতু কোনো নিগার্ড পড়েনি, ওর কিন্তু পায়ে অনেক খোয়া ঢুকে গেছিল, কারণ ওরও তো খুব ভালোই মতো ইম্প্যাক্ট হয়েছে। ভাগ্যক্রমে ওর কিছু হয়নি, ওর কিছু ভেঙে যায়নি, কিন্তু ওর যেটা হয়েছিল সেটাও তো অনেকটাই। তো ও অনেকবার রিকোয়েস্ট করেছিল যে ওর ড্রেস আপটা চেঞ্জ করিয়ে পায়ের থেকে খোয়াগুলো বের করে দিতে, কিন্তু মেডিকা স্পষ্ট জানিয়ে দিয়েছিল
যে তুমি যদি অ্যাডমিট না হও তাহলে আমরা এগুলো করতে পারবো না। এই হলো প্রফেশনালিজম। হয়তো কোথাও গিয়ে না এরকম প্রফেশনালিজমের দরকার নেই, অ্যাডমিট কেন করতে হবে? তোমাকে তো শুধু ওইটুকুই বলেছিল জাস্ট খোয়াগুলো বের করে দিতে, একটু ড্রেসিং করে দিতে। তারা ড্রেসিং করে দিয়েছিল শুধু চোখের নিচটাই, আর কিছু করেনি, কিচ্ছু না। আর আবারও বলি ঈশ্বরের কথা, আমার জন্য দৌড়ে গিয়ে রাঁচির মার্কেট থেকে ঢোলা প্যান্ট কিনে আনে, কারণ আমি পা গলাতে পারছি না। বাপি কাকা নিজের জামা দেয়, বড় ওভারসাইজ জামা, না হলে আমার হাত গলবে কি করে? সেই জামাকে কাটতেও হয়, না হলে সেই জামা আমার গলছিল না। পূজার সমস্ত দায়িত্ব ঈশ্বর আর বাপি কাকা নেয়, কারণ সেই রাতে পূজাকে কিন্তু একাই হোটেলে ফিরতে হয়েছিল, ওকে একাই থাকতে হয়েছিল। নিউ ইয়ারটা শুরু হয় ওইভাবেই আমার। 31শে ডিসেম্বর রাত 12টা, মানে 1 জানুয়ারি 2023। মেডিকার বেডে শুয়েই বাড়িতে কল করি, তাদেরকে নতুন বর্ষের শুভেচ্ছা জানাই, কিন্তু তখনও বলে উঠতে পারিনি, কারণ জানি আমি যদি বলি তাহলে তারা যেই টেনশনটা করবে সেটা হয়তো আমি নিতে পারবো না। সেই মেডিকাতে একটা ভাইয়ের সঙ্গেও দেখা হয়েছিল, আমার বেডের ঠিক সামনের বেডে ছিল। আমরা অনেক কথা বলি। সেই ভাইয়েরও অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার পা কেটে গেছিল, এছাড়াও তার কলার বোন ভেঙে গেছিল। আমাদের নাম্বারও এক্সচেঞ্জ হয়, ইনফ্যাক্ট আমি সাবস্ক্রাইবও করিনি। हाँ हाँ वही है। हाँ मिला क्या? सब्सक्राइब कर दो, बेल नोटिफिकेशन भी ऑन कर दो। তো আমাকে মেডিকা থেকে বলে দিয়েছিল অপারেশন করাতে হবে, আর যেটা আমি জানতাম যে অপারেশনই করাতে হবে, আর কোনো উপায় নেই। কিন্তু আমি মেডিকাতে, মানে রাঁচির মেডিকাতে অপারেশন করাতে চাইনি, কারণ আমাকে যে করেই হোক বাড়ি ফিরতে হতো। কারণ আমি যদি একবার ওখানে অপারেশন করে নিতাম তাহলে আমাকে বেশ অনেক দিন ওখানেই থাকতে হতো, মা বাবাকে বলতে হতো, মা বাবাকে হয়তো ছুটে এত দূর আসতে হতো, আর আমার পুরো দায়িত্ব পড়ে যেত বাপি কাকাদের উপরে, যেটা আমি চাইনি। যদি এটাতে বাপি কাকা অনেক আমাকে বকাবকি করেছে যে আমাদেরকে পর ভাবিস, না 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 পর তো ভাবি না, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছিল যে না থাক, বাড়িতে চলে যাই। তাই সেই রাত্রেই আমি ডিসাইড করলাম যে আমি বলবো যে আমি অপারেশন করাবো না। আমাকে ওইভাবে যেরকমভাবে ওরা হাতটাকে বেঁধে দিয়েছিল ওইভাবেই আমাকে পরের দিন রিলিজ করো, আমি তার পরের দিনই চলে যাব কলকাতায় ফ্লাইটে। আর বাইকটা কিন্তু তখনও আমার ওই নিউ স্বর্ণরেখা রেস্টুরেন্টেই পড়ে আছে। তো 1 জানুয়ারি আমার ডিসচার্জ হয়ে যায়। আমি বিকালবেলা পৌঁছে যাই বাপি কাকার সাথে বাপি কাকার বাড়িতে। সেখানে গিয়ে যে আমি কতটা হেল্প পেয়েছিলাম মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমাকে কিচ্ছু করতে হয়নি, আমাকে সাপোর্ট দিয়ে গাড়ি থেকে বেড অবধি নিয়ে যাওয়া, আমাকে সাপোর্ট দিয়ে বারবার ধরে টয়লেটে নিয়ে যাওয়া, আমাকে খাইয়ে দেওয়া, পূজাকে খাইয়ে দেওয়া, আমাদের বিছানা করে দেওয়া থেকে শুরু করে সব কিছু। সেখানেই আমার এক দাদা আমাদের ফ্লাইটের টিকিটও বুক করে দেয়, রাঁচি থেকে কলকাতা। পরের দিনের সকালবেলা 8টার সময় ফ্লাইট। এরপর তোমাদের গল্পের আরও একজন ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করাবো। দাদার সাথে তোলা কোনো ভিডিও নেই, শুধু একটা ছবি আছে, নাম্বারও এক্সচেঞ্জ হয়েছিল। আমরা যখন রাঁচি এয়ারপোর্টে প্রবেশ করি, জাস্ট সামনেই সিকিউরিটি দেখছে যে আমার এরকম অবস্থা। আমরা একটু ভয়ে ছিলাম, কারণ বাই চান্স যদি আমাদেরকে বলে যে উই আর নট ফিট ফর ফ্লাই, তাহলে কি হবে? টিকিট তো অলরেডি বুক হয়ে গেছে। টিকিট বুকের থেকে বড় কথা আমাকে ওখানেই থেকে যেতে হতো, তাহলে না হলে অন্য কোনো উপায় ভাবতে হতো গাড়িতে করে যাওয়ার। সেটা পারতাম না হয়তো, এতটা রাস্তা গাড়ি করে যাওয়ার। তো ভয় তো ছিল। তো প্রথমে যখন সিকিউরিটি আমাদেরকে দেখলো, আধার কার্ড দেখে ছেড়ে দিল, কিচ্ছু বলেনি। তারপরেই যে ব্যাগ স্ক্যান হয়, সেখানে আমরা আমাদের স্যাডেল ব্যাগ বা যাবতীয় যেসব ব্যাগ ছিল আমরা দিলাম, আর ওইভাবেই আমি আস্তে আস্তে হেঁটে সামনের দিকে এগোলাম। আর পূজায় সব কিছু ব্যাগ কিন্তু ক্যারি করছিল, কারণ আমি তো পারছিলাম না। সেইখানেই দেখা হয় এই গল্পের আরও একজন ক্যারেক্টারের সাথে, তার নাম জন।
সে হলো ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফ রাঁচির। সে আমাদেরকে তো দেখলো, তারপরে আমাদের লাগেজ দেখলো, আর লাগেজে ছিল স্যাডেল ব্যাগ। আর স্যাডেল ব্যাগ মেনলি ইউজ হয় যখন কেউ বাইক রাইড করে। তো সে হঠাৎ করে আমাদের কাছে এসে বললো যে কি হয়েছে। আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, বাইকের এমন অ্যাক্সিডেন্ট হয়েছে। তথাকথিত সেও একজন রাইডার বেরোলো। আর আমি যে কি হেল্প পেয়েছি আমার এখনো বলতে গেলে না মানে চোখে জল চলে আসে। সেই জনদা আমাদের সব দায়িত্ব নেয়, সব দায়িত্ব। আমার জন্য হুইল চেয়ার অলরেডি ছিলই। হুইল চেয়ার বলা থেকে শুরু করে আমাদেরকে নিয়ে যাওয়া, আমাদেরকে কোনো স্ক্যান কিছু করতে হয়নি ব্যাগের, সব জনদা নিজে করেছে। আমাদেরকে বলেছে তোমরা এখানে বসো। জনদা পুরো নিজে হাতে, আমাকে চেনেও না, দেখা হয়েছে জাস্ট রাইডার হিসেবে। এই জন্যই বলে না মানে মোটর সাইকেল কালচার বা এই মোটো কালচার যেটাকে বলে, সিরিয়াসলি আমাদেরকে একেবারে ওপর অবধি মানে ফ্লাইট অবধি ছেড়ে এসছে। আর এখনো তার সাথে কন্ট্যাক্ট আছে, এখনো বলে যে রাঁচিতে আসো, আরেকটা রাইড হবে। এইভাবেই দিনটা কাটে। আর তারপরে আমরা পৌঁছাই কলকাতা। সেখানেও আমার অ্যাটেন্ডেন্ট থাকে, আমাকে হুইল চেয়ারে নিয়ে যায়, পূজার সমস্ত ব্যাগ ক্যারি করে। ও তার আগে কিন্তু আমি আমার মা বাবাকে বলে দিয়েছিলাম, কারণ মা বাবাকে তো চলে আসতে হতো এয়ারপোর্টে, আমাকে তো আরেকটা হসপিটালে নিয়ে যেতে হতো। সেখানে আরো একজনের সঙ্গে পরিচয় হয়, ডক্টর সুমন্ত ঠাকুর। আমি ভুলতে পারবো না লোকটাকে, আমি ভুলতে পারবো না। মানে উনি এতই ভালো, মানে এতই ভালো। আমি এত পেনে ছিলাম কিন্তু আমার না পেন মনে হয়নি। আমার এই হাতে টোটাল 3খানা প্লেট আছে, এদিকে একটা, ওদিকে একটা, আর রিস্টে একটা। রিস্টটাও একটুখানি ডিসলোকেট হয়ে গেছে। আমি ওই সুমন্ত স্যারকে মনে হয় না কোনোদিনও ভুলতে পারবো বলে, কারণ তিনি ডাক্তার নয় শুধু, ডাক্তার অনেকেই হয়, কিন্তু যেভাবে তিনি বন্ধু হয়ে যায় না কোনো একটা পেশেন্টের সাথে, সেটা বলার মতো নয়। আমি ভর্তি ছিলাম নিউ লাইফ নার্সিংহোম বাগুইহাটি, তিনি জাস্ট বন্ধু হয়ে গেছিলেন। আমাকে বুঝতেই দেয়নি যে আমার এত বড় একটা অপারেশন হয়ে গেছে। খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল, আমার একদিনে অপারেশন হয়নি। এই 3খানা প্লেট কিন্তু আমার একদিনে বসেনি, আমার 2 দিন লেগেছিল অপারেশন হতে। দেখো ওখানে চ্যানেল আছে, ওটা কি অন করে দিতে হয় নাকি? এটা অল করতে হবে নোটিফিকেশন। অল, হ্যাঁ এই দেখো। হ্যাঁ, এবার উনি যা ছাড়বেন আপনার মোবাইলে আগে আসবে, দেখতে হবে। দেখবেন হাত ভালো হয়ে গেলে সব আসবে। হাত যদি মানে মোটামুটি আমার ঠিক থাকে, আরো 2খানা এপিসোড আছে, যে 2টা এপিসোডও আমি এডিট করে ছেড়ে দেবো। দিন কাটে এইভাবেই। আজ ফাইনাল ডে আমার ডিসচার্জের। এখন ঘড়িতে সকাল 7টা বাজে। আমি আবার পুরনো জামা কাপড়ে ফিরে এসেছি। কষ্ট হয়েছে জামাটা মানে গলাতে, হাতটা তো বলছিলই না, কারণ হাত তো মোটা হয়ে গেছে এখন। তাই জন্য হাতাটা কেটে তারপরে এই হাতটা গলানো হয়েছে। আর যে প্যান্টটা কেনা হয়েছিল আগে, মানে রাঁচিতে যে প্যান্টটা কেনা হয়েছিল, ওই প্যান্টটাই গলে গেছে, একটুখানি ওপর করে পড়েছে, কারণ কোমরে একখানা উন্ড আছে, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি মানে হাড়টা নেওয়া হয়েছিল হাতের জন্য। বাদ বাকি ঠিক আছে। তো আজকে ডিসচার্জ হবে কিন্তু শিওর বলে দিয়েছে, কিন্তু ডিসচার্জ হতে হতে মেবি হয়তো বিকেল হয়ে যায়। বাট আমি প্রচণ্ড এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। বাড়ি ফিরি, নিজেকে দেখতে খারাপ লাগে। নিজেকে তো এরমভাবে কোনোদিনও দেখিনি, না পূজাকে এরমভাবে দেখেছি, খুব খারাপ লাগে। কিন্তু আমার সম্বল ছিল আমার পরিবারের লোক, আমার বন্ধুরা মাঝে মধ্যে চলে আসতো, নিজেরাই চা বানিয়ে খেত, কারণ আমরা তো বিকেল হলেই চা খেতে যেতাম, আর আমি তো যেতে পারছিলাম না। নিজেরাই চা বানাতো, আমরা খেতাম। কোনো সময় মিষ্টি, কোনো সময় সিঙ্গাড়া নিয়ে আসতো, খেতাম। বাড়ির লোক তো ছিলই, কন্টিনিউয়াস যে সাপোর্ট করে গেছে। ও এর মধ্যে বলে রাখি,
যে আমার বাইকটা কিন্তু তখনও রাঁচিতেই ছিল, আর রাঁচি থেকে বাপি কাকা সেটাকে পাঠিয়ে দেয় গতি এক্সপ্রেস করে আমাদের হাওড়া কেটিএম শোরুমে। তো বাইক আমার ঠিক হয়ে আসে, আর মোটামুটি 4 মাস বাদে আমি সেই বাইক নিজে নিয়ে আসি। এটা জাস্ট আমি পড়েছিলাম, এটার আর এখন দরকার নেই। তোমাদেরকে দেখিয়ে দিই আমার হাত, এটা জাস্ট পড়েছিলাম, এটা আর যেন কোনোদিনও দরকার না পড়ে। এই হলো আমার হাত, এই হলো কাটার দাগ, এই হলো আরেকটা, আর এখানে আরেকটা। আর সর্বোপরি আরেকটা কথা, যে কখনো কখনো উইদাউট গিয়ার্স বেরিয়েও না রাস্তায়। কম করে হলেও হেলমেট, জুতো, গ্লাভস, নি গার্ড, এলবো গার্ড এগুলো পরে যাও। রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এসব কেনার হয়তো খুব একটা বেশি দরকার পড়ে না, কিন্তু তোমাদের যদি বাজেট মিনিমাম থাকে কিন্তু রাইড করার ইচ্ছা থাকে, তাহলে এগুলো পরেই তারপরে কিন্তু রাইডে বেরো। আজকে আমার যদি রাইডিং প্যান্ট না থাকতো সেই সময়, হয়তো আমার পাটাও ভেঙে যেত। আজকে পূজার যদি সেই সময় রাইডিং প্যান্ট বা নি গার্ড কিছু একটা থাকতো, পূজারও কিন্তু পায়ে ইম্প্যাক্ট কম হতো। আমি একদম শুরুতে একটা তোমাদের ক্লিপ দেখিয়েছিলাম ফার্স্ট এপিসোডের, যেখানে পূজা প্রথমে নি গার্ড পড়েছিল, তারপরে তার একটু অসুবিধা হয়, তো আমিই বলি খুলে রাখতে, তো আমরা নি গার্ডটা নিয়েই যাইনি একদম শুরুতে। তাই জন্য ওই ক্লিপটা আমি রেখেছি, যাতে আমি তোমাদের এটা বলতে পারি যে আমার ভুল ছিল, নি গার্ডটা পূজাকে পড়ানো উচিত ছিল, খুব দরকার। অবশ্যই সমস্তভাবে গিয়ার্ড আপ হয়েই রাস্তায় বেরিও, কারণ হয়তো তুমি ঠিক চালাচ্ছ, সবাই ঠিক চালাচ্ছে না। নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। সব কিছু শেষে গিয়ে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ বাপি কাকা, ধন্যবাদ আমার পুরো ফ্যামিলি, ধন্যবাদ আমার পুরো বন্ধু সার্কেল কন্টিনিউয়াস সাপোর্ট করার জন্য। ধন্যবাদ জন্দা, তোমাকে বললে হয় নাকি? ধন্যবাদ। তো এই ভিডিওটা এখানেই। তোমাদের যদি ভিডিওটা কোনো রকমভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক না করলেও গিয়ার পরে বেরিও, বাস দ্যাটস ইট।